বাঙালি রাজনীতিবিদ, অবিভক্ত বাংলার অবিসংবাদিত নেতা শেরে বাংলা একে ফজলুল হক, যার পুরো নাম আবুল কাশেম ফজলুল হক। বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাঙালি কূটনীতিক হিসেবে বেশ পরিচিত ছিলেন। রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের নিকট শেরে বাংলা বা বাংলার বাঘ এবং হক সাহেব নামে পরিচিত ছিলেন। তিনি ছিলেন কলকাতার প্রথম মুসলিম মেয়র, অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী, পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পূর্ব পাকিস্তানের গভর্নর। এছাড়াও বহু রাজনৈতিক পদে অধিষ্ঠিত ছিলেন প্রখ্যাত রাজনীতিবিদ শেরে বাংলা একে ফজলুল হক। ইতিহাসের এই মহানায়ক ঐতিহাসিক লাহোর প্রস্তাবের মাধ্যমে পশ্চিম ও পূর্ব পাকিস্তান মানচিত্রটির জন্ম দেন, যার সূত্র ধরেই আজকের বাংলাদেশ। সেই দিন যদি ভারত বিভক্ত না হতো তাহলে আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। আজ বাংলাদেশ প্রথম যাদের কাছে ঋণী তাদের একজন শেরে বাংলা একে ফজলুল হক। ফজলুল হকের শিক্ষক আচার্য প্রফুল্লচন্দ্র রায় বলেছিলেন, ফজলুল হক মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত খাঁটি বাঙালি। সেই সঙ্গে ফজলুল হক মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত খাঁটি মুসলমান। খাঁটি বাঙালি আর খাঁটি মুসলমানের এমন অপূর্ব সমন্বয় আমি আর দেখি নাই। বাঙালি যদি ফজলুল হকের মর্যাদা না দেয় তবে বাঙালির বরাতে দুঃখ আছে। মুসলিম লীগের লাহোর অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ বক্তব্য দিচ্ছেন। হঠাৎ করে একটা গুঞ্জন শুরু হলো। দেখা গেল জিন্নাহর বক্তব্যের দিকে কারো মনোযোগী নেই। জিন্নাহ ভাবলেন ঘটনা কি। এবার দেখলেন এক কোণার দরজা দিয়ে ফজলুল হক সভা মঞ্চে প্রবেশ করছেন। সবার আকর্ষণ এখন তার দিকে। জিন্নাহ তখন বললেন, হোয়েন দ্য টাইগার অ্যারাইভস দ্য ল্যাম্ব মাস্ট গিভ অ্যাওয়ে, অর্থাৎ বাঘ এলে ভেড়াকে তো তার স্থান ছেড়ে দিতেই হবে। এই সম্মেলনেই তিনি উত্থাপন করেছিলেন ঐতিহাসিক লাহোর প্রস্তাব। পাকিস্তান প্রতিষ্ঠার ইতিহাসে লাহোর প্রস্তাব ছিল একটি ঐতিহাসিক দলিল, যা পরে পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত হয়। মুসলমানদের জন্য আলাদা দেশের দাবি নিয়ে উত্তাল সারা ভারত। মুসলিম লীগের লাহোর অধিবেশনে 1940 সালের 23শে মার্চ একে ফজলুল হক ইতিহাস বিখ্যাত লাহোর প্রস্তাব উপস্থাপন করেন। মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে লাহোরে অনুষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে জ্বালাময়ী বক্তৃতায় প্রথম পাকিস্তান প্রস্তাব পেশ করেন। তার বক্তৃতায় মুগ্ধ হয় পাঞ্জাববাসী। ফজলুল হক যখন তার ঐতিহাসিক প্রস্তাব উত্থাপনের জন্য মঞ্চে আসেন তখন সবাই উঠে দাঁড়িয়ে তাকে উপাধি দেয় শেরি বঙ্গাল, অর্থাৎ বাংলার বাঘ। তখন থেকেই তিনি শেরে বাংলা নামে পরিচিত। কলকাতা থেকে প্রকাশিত নবযুগ নামক পত্রিকার সম্পাদক ছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। প্রখ্যাত বামপন্থী রাজনীতিবিদ কমরেড মোজাফফর আহমেদের প্রস্তাবে একে ফজলুল হক নবযুগের প্রকাশনাতে সাহায্য করেন। নজরুলের আগুন ঝরানো লেখার কারণে নবযুগ হু হু করে বিক্রি হতে লাগল। কলকাতা হাইকোর্টের ইংরেজ বিচারপতি টিউনন ফজলুল হক সাহেবকে নিজের খাস কামরায় ডেকে নিয়ে ব্রিটিশ সরকার বিরোধী লেখার জন্য হুঁশিয়ার করে দেন। কিন্তু ফজলুল হক ভয় না পেয়ে টিউননের কাছ থেকে ফিরেই নজরুলকে খবর দিয়ে বলেন, আরও গরম লিখে যাও, ইংরেজ সাহেবদের টনক নাড়িয়ে দাও। নজরুলের লেখা চলতে থাকলে একসময় ব্রিটিশ সরকার নবযুগ পত্রিকার জামানত বাজেয়াপ্ত করে এবং কাগজটি বন্ধ করে দেয়। ফজলুল হক সাহেবের চেষ্টায় আবার নবযুগ চালু হলেও তিক্ত বিরক্ত নজরুল নবযুগের কাজ ছেড়ে দেন। কলকাতার বাবুরা বলেছেন, ঢাকায় বিশ্ববিদ্যালয় করার কোনো দরকার নেই। ফার্মগেট আছে, ধানমন্ডি আছে, পাশে একটা কৃষি কলেজ করে দাও। এই ধরনের কায়েমি স্বার্থবাদী আচরণে ক্ষুব্ধ হয়ে ব্রিটিশ লর্ডের কাছে গিয়ে শেরে বাংলা ফজলুল হক বোঝালেন, ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতেই হবে। এবার ব্রিটিশরা কিছুটা নমনীয় হলো, কিন্তু বিশ্বযুদ্ধের কারণে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো একটু দেরিতে। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয় তখন বাংলার শিক্ষামন্ত্রী ছিলেন শেরে বাংলা ফজলুল হক। পেশা জীবনে কলকাতা হাইকোর্টের নামকরা আইনজীবী ছিলেন। একদিন তার জুনিয়র হাতে এক গাদা পত্রিকা নিয়ে এসে বললেন, স্যার দেখুন, কলকাতার পত্রিকাগুলো পাতার পর পাতা লিখে আপনার দুর্নাম ছড়িয়ে যাচ্ছে, আপনি কিছুই বলছেন না। তিনি বললেন, ওরা আমার বিরুদ্ধে লিখছে, তার মানে হলো আমি আসলেই পূর্ব বাংলার মুসলমান কৃষকদের জন্য কিছু করছি। যেদিন ওরা আমার প্রশংসা করবে সেদিন মনে করবে বাংলার কৃষক বিপদে আছে। মোহাম্মদ ওয়াজেদ আলী বরিশাল বারের নামকরা উকিল। একবার ওয়াজেদ আলীর প্রতিপক্ষ মামলার ইস্যু জটিল হওয়ার কারণে কলকাতা থেকে তরুণ উকিল ফজলুল হককে নিয়ে আসে ওয়াজেদ আলীকে মোকাবেলা করার জন্য।
ফজলুল হক ওই সময় কেবলমাত্র ফজলুল হক, শেরে বাংলা তখনও হননি। তিনি মামলা লড়তে এসেছেন, কিন্তু বিপক্ষের উকিল কে সেই খবর জানতেন না। কোর্টে এসে দেখলেন বিপক্ষে তার বাবা ওয়াজেদ আলী দাঁড়িয়েছেন। ফজলুল হক স্বাভাবিকভাবেই যুক্তিতর্ক শুরু করলেন। এক পর্যায়ে ওয়াজেদ আলী আদালতকে উদ্দেশ্য করে বললেন, ইনি যা বলছেন তা আইনসঙ্গত নয়, আইনটা হলো আসলে এরকম। ইনি নতুন উকিল তো আইন কানুন ভালো বোঝেন না। উত্তরে ফজলুল হক বললেন, তিনি পুরাতন অভিজ্ঞ উকিল হলে কি হবে, তিনি হচ্ছেন কৃষকের ছেলে উকিল, তিনি আইনের কি আর বোঝেন, আমি হচ্ছি উকিলের ছেলে উকিল, যুক্তি আমারটাই ঠিক। খ্যাতির সাথে 40 বছর ধরে কলকাতা হাইকোর্টে ওকালতি করেছেন। আইন পাশ করার আগে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথমেটিক্সে ট্রিপল অনার্স করেছেন। মাস্টার্স করেছেন ম্যাথমেটিক্সে। ছোটবেলায় একবার পড়ে বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ফেলার গল্প রূপকথার মতো এদেশের সবার মুখে মুখে। বাংলার প্রাদেশিক পরিষদের বাজেট অধিবেশনে একজন এমপি শেরে বাংলা একে ফজলুল হককে ব্যক্তিগতভাবে আক্রমণ করে বক্তব্য দিতে লাগলেন। ওই এমপি শেরে বাংলার বিরুদ্ধে গানও লিখে এনেছেন। সংসদের বাজেট বক্তৃতা করতে গিয়ে সেই গানটি হেলে দুলে কর্কশ কণ্ঠে গাইতেও শুরু করলেন। এরকম পরিস্থিতিতে যে কারো পক্ষেই মাথা ঠান্ডা রাখা মুশকিল। শেরে বাংলা ওই এমপির বক্তব্যের মধ্যেই বলে উঠলেন, মিস্টার স্পিকার, আই ক্যান জলি ওয়েল ফেস দ্য মিউজিক বাট আই ক্যান নট ফেস এ মানকি। অর্থাৎ আমি ভালোভাবে মিউজিকের মুখোমুখি হতে পারি, কিন্তু আমি একটি বানরের মুখোমুখি হতে পারি না। এবার ঘটল মারাত্মক বিপত্তি। তার মতো নেতার কাছ থেকে এরকম মন্তব্য কেউই আশা করেনি। এদিকে ওই এমপি স্পিকারের কাছে দাবি জানালেন, এই মুহূর্তে ক্ষমা চাইতে হবে এবং এই অসংসদীয় বক্তব্য প্রত্যাহার করতে হবে। স্পিকার পড়লেন আরেক বিপদে। তিনি কিভাবে এত বড় একজন নেতাকে এই আদেশ দেবেন? শেরে বাংলা ছিলেন ঠান্ডা মাথার বুদ্ধিমান মানুষ। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, মিস্টার স্পিকার, I never mentioned any honorable member of this house, but if any honorable member thinks that the cap fits him, I withdraw my remark. অর্থাৎ আমি কখনো এই হাউজের কোনো সম্মানিত সদস্যের কথা বলিনি, কিন্তু যদি কোনো সম্মানিত সদস্য মনে করেন যে বানর উপাধিটি তার জন্য উপযুক্ত, আমি আমার মন্তব্য প্রত্যাহার করে নিচ্ছি। জ্ঞানতাপস প্রফেসর আব্দুর রাজ্জাক তার জীবনী লিখতে চান জেনে বলেছিলেন, রাজ্জাক, সত্যি বলো, তোমার মতলবটা আসলে কি? প্রফেসর রাজ্জাক বললেন, আমার এই বিষয়টা খুব ভালো লাগে। আপনি যখন ইংরেজদের সাথে চলেন তখন মনে হয় আপনি জাত ইংরেজ। যখন বরিশালে আসেন মনে হয় আপনি বহু বছর ধরে নিজেই কৃষিকাজ করেন। আবার যখন কলকাতায় শ্যামাপ্রসাদ বাবুকে ভাই বলে ডাক দেন তখন আপনাকে আসলেই হিন্দু বলে মনে হয়। আবার যখন ঢাকার নবাব বাড়িতে ঘুড়ি উড়ান তখন মনে হয় আপনিও নবাব পরিবারের একজন। নিজেকে কেউ আপনার মতো এত পাল্টাতে পারে না। আপনি যাই বলেন, সত্য হোক মিথ্যা হোক, মানুষ বিনা দ্বিধায় তা বিশ্বাস করে।